কুমারী হয়েও প্রতিদিন বুকের দুধ খাওয়ানোর অভিনয় করতে হয় সিনহা পরিবারের ছোট ছেলে আফরান খান তুর্যের ৩ মাসের শিশু সন্তান সিফিন সিনহাকে। সিফিন সিনহা জন্ম সময় তার মা মারা যায়। তুর্যের বিয়ের কথা সিনহা পরিবারের কেউ জানত না, তাই গোপনে তুর্য সিনহা একজন বেবি দেখাশোনা করার জন্য নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। আমি সে বিজ্ঞপ্তি দেখে হোয়াটসঅ্যাপ মেসেজ দেই। তুর্য সিনহা আমার মেসেজ রিপ্লাই দিয়ে আমার অ্যাড্রেস জানতে চাইল, পূর্বে অভিজ্ঞতা আছে কিনা, ঢাকার ভিতরে থাকতে পারবো কিনা। আমি মেসেজে আমার অ্যাড্রেস, কলেজের নাম, বর্তমান ঠিকানা সব কিছু ওনাকে পাঠিয়ে দিলাম। উনি বারবার জিজ্ঞেস করলো আমি চাকরিটা করব কিনা। আমি বললাম হ্যাঁ করব। তখন তুর্য সিনহা বলল, যদি চাকরি করি 4 বছরের কন্ট্রাক্ট পেপারে স্বাক্ষর করতে হবে, স্যালারি নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আমি কোনো রিপ্লাই দিচ্ছি না, কারণ 4 বছর অনেকটা সময়, আমার পরীক্ষা আছে, তাছাড়া মেয়ে মানুষ, বিয়ে শাদী ব্যাপার আছে। যখন আমি রিপ্লাই দিচ্ছি না তখন উনি ফোন দিছে। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। আমি ফোন রিসিভ করে বললাম 4 বছর না করে 1-2 বছর করা যায় না। তুর্য সিনহা উত্তর দিল, এটা কোনো খেলনা না যে কয়দিন পর পর পরিবর্তন করব। এটা আমার সন্তানের ভালোর জন্য সিদ্ধান্ত। কয়দিন পর পর তার ওর জন্য মা পরিবর্তন করতে পারবো না। মানে বাচ্চা যার কাছে মানুষ হবে তাকেই তো মা মনে করবে। 1-2 বছর পর তুমি চলে গেলে আমার সন্তান তোমাকে খুঁজবে, নতুন কাউকে আনলেও কাজ হবে না। তাই আমি চাই 4 বছর, আর 4 বছর পর আমি বিয়ে করব, তখন সমস্যা হবে না। আমি জিজ্ঞেস করলাম আপনার ছেলের আম্মু কই? উনি বলল এখন এসব বলার সময় নেই। আমি বললাম 4 বছর, আমার পরীক্ষা, তারপর যদি বাড়ি থেকে বিয়ে দিতে চাই। তুর্য সিনহা বলল, বিয়ে হলে হবে, জামাই নিয়ে আমার বাসায় থাকবে, আর তোমার লেখাপড়া, বিয়ে সব কিছুর দায়িত্ব আমার। এখন ওনার কথা শুনে ফেক মনে হলো, তাই বললাম ঠিক আছে, তাহলে 4 মাসের স্যালারি অগ্রিম দিতে হবে। উনি তাতেও রাজি। আমি বললাম ঠিক আছে, বিকাশ পেমেন্ট করতে হবে। উনি রাজি হলো। বললাম কাল সকালে দিয়ে দিব, এখন একটু ঘুমাই, অনেক রাত হয়েছে। আমি মনে মনে বলি উনি সত্যি ফেক না হলে কি এখন দিনের বেলাকে অনেক রাত বলে নাকি? মনে হয় নেশা করে, তাই ভাবছি ব্লক করে দিব। আজকের দিনটা অপেক্ষা করে কাল ব্লক করব। বিকালবেলা রান্না করার সময় ফোনে মেসেজ আসলো, বিকাশে 25,000 টাকা ব্যালেন্স চেক করে দেখি সত্যি 25,000 এসেছে। মনে মনে ভাবতে লাগলাম চাকরিটা তাইলে সত্যি করা লাগবে। ফোনটা রেখে আবার রান্না করে গেলাম। 5 মিনিট পর আবার সেম মেসেজ 25,000। তখন ভাবলাম এক মেসেজে বারবার আসতে লাগলো। এইভাবে 4টা মেসেজ আসলো 25,000 করে। তার কিছুক্ষণ পর তুর্য ফোন দিছে, বলল চেঞ্জ দিতে 1 লাখ টাকা পাঠানো হয়েছে। আমি চেক দিয়ে দেখি সত্যি 1 লাখ টাকা। আমি রান্না রেখে বিছানায় বসে গেলাম। লোকটা আমাকে চিনে না, জানে না, এতগুলো টাকা কেমনে দিল? আমি আবার ফোন দিয়ে বললাম কবে থেকে জয়েন করব, কোথায় যেতে হবে? তুর্য সিনহা আমাকে কিছুদিন অপেক্ষা করতে বলল। উনি দেশে আসলে তারপর। আমি জিজ্ঞেস করলাম আপনি এখন দেশ নাই? উনি বলল না, বিস্তারিত তোমাকে পরে বলবো। এখন টাকা পেয়েছো, তুমি সবকিছু গুছিয়ে রাখো, আর তোমার কলেজ আশেপাশে সবকিছু ব্যবস্থা করব। আমি বললাম ঠিক আছে, আমি রেডি আছি। গল্প গোপন সংসার। যেহেতু আমার কলেজে আশেপাশে ব্যবস্থা করবে, তাইলে আমার জন্য ভালো হবে। আমি বর্তমান নার্সিং ইনস্টিটিউটে 2য় সেমিস্টারে ঢাকা মহাখালীতে 4 জন মিলে একটা বাসা নিয়ে থাকি। আমার নাম রেশি হাওলাদার, আমার বাড়ি দিনাজপুর। আমরা 2 বোন, আমি বড়। বাবা সরকারি অফিসে চাকরি করে। ইচ্ছে আছে জীবনে কিছু একটা করে বাবাকে সাহায্য করা। এখন যেহেতু একটা চাকরি পেয়েছে দেখি কেমন, আর এতগুলো টাকা আমার বয়সে একসাথে কখনো দেখিনি। বিষয়টা নিয়ে মাকে বলবো, দেখি কি বলে। মাকে ফোন দিয়ে বলতে যাব, তখনই মা ছোট বোনের বিষয় নিয়ে কথা বলতে লাগলো। ক্লাস 8 পরে, এখনই রাতে গেমিং গ্রুপে আড্ডা দেয়, তাই ফোন নিয়ে নিবে ছোট বোনের। আর আমাকেও সাবধান করে দিছে কোনো ছেলেদের চোখ করে যেন না পড়ি। এইসব শুনে আর বলার সাহস হয়নি আম্মুকে আমার চাকরি বিষয়টা। এখন অপেক্ষা আছি কবে উনি ডাক দিবে আর কবে থেকে জয়েন করব। প্রতিদিন 2 বার করে উনি ফোন দেয়। আজকেও ফোন দিয়ে তুর্য আমার নাম্বার নাকি কারে দিছে। উনি ফোন দিলে আমি বাসা চাবি নিয়ে রাখি। আমি বললাম ঠিক আছে। 2 দিন পর এক মহিলা আমাকে ফোন দিয়ে ফ্ল্যাটের চাবি নিতে বলল। ঠিকানা দিল আমাকে। আমি ঠিকানা মতো গিয়ে মহিলাকে ফোন দিলাম। উনি আমাকে বাসার চাবি বুঝিয়ে দিল। বড় একটা ফ্ল্যাট, 3 রুমের, আমার কলেজ থেকে বেশি দূরে না, পাশে বেলকনিতে গেলে সব দেখা যায়। আমি তুর্য সিনহাকে ফোন দিলাম, বললাম চাবি দিছে, এখন কি করব? উনি বলল তোমার সব কিছু নিয়েই বাসায় চলে আসো, সামনের সপ্তাহে আমি আসব। আর ফ্ল্যাটটাও 4 বছরের জন্য অগ্রিম টাকা দিয়ে নিয়ে নিছি। তুমি বাসায় অপেক্ষা করো, তোমার কাছে কাগজপত্র বুঝিয়ে দিবে। একটু পরে মহিলা কাগজ নিয়ে দরজার কলিং বেল বাজালো। আমি দরজা খুলে দিলাম।
উনি আমার স্বাক্ষর নিয়ে কয়েকটি পেপার আমাকে দিয়ে দিল। তখন মহিলার সাথে কলে তুর্য কথা বলতেছিল। আমাকে মহিলা বলল কিছু জিনিসপত্র নিয়ে আসবে, বিকেলের দিকে বাসায় থেকো। আমি বললাম ঠিক আছে আন্টি। এখন বাসায় আমি একা চারপাশটা ভালো করে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম এত টাকা দিয়ে কেন উনি ফ্ল্যাট নিল, এত টাকা কই পায়নি, কি এমন করে, সব প্রশ্নের উত্তর কবে পাবো। রুম লক করে মেসে চলে গেলাম। ওখানে গিয়ে এখন কি বলবো বুঝতে পারছি না। এতদিন ওদের সাথে ছিলাম, এখন এখান থেকে চলে গেছে, সবাই কি বলবে। তাছাড়া বাড়িওয়ালার সাথে আব্বু আম্মু ফোনে কথা বলে কিছুদিন পর পর, ওদের কাছে কি জবাব দিব, চিন্তায় মাথা ঘুরতে লাগলো। এইদিকে নতুন বাসায় চলে যেতে হবে, সব কিছু মিলে এলোমেলো হয়ে যাচ্ছে। মেসে সবাইকে বললাম আমি নতুন বাসা নিছি, এখান থেকে কলেজ একটু দূরে হয়ে যায়, তাই আগেরটা ছেড়ে দিব। ওরা বিষয়টা স্বাভাবিকভাবে নেয়নি। তারপরও রুম ভাড়া দিয়ে চলে আসলাম। বাড়িতে আম্মুকে বললাম কলেজের কাছে একটা বাসা পাইছি, তাই আগেরটা ছেড়ে দিব। আম্মু বলল এখন ছাড়ার দরকার নেই, তোর আব্বু গিয়ে সব ঠিক করে দিবে। আমি কিছু না বলে ফোন কেটে দিলাম। নতুন বাসায় গিয়ে সব কিছু গুছিয়ে অপেক্ষা করতে লাগলাম তুর্য সিনহা কখন ফোন দিবে। উনি রাতে ফোন দিয়ে ভিডিও কলে রুম কম না গুছিয়েছি সেটা দেখলো। কিছুদিন পর উনি দেশে আসবে, সময় তারিখ ঠিক করে আমাকে জানাবে। তার আগে আমি চাইলে যেন বাড়ি থেকে ঘুরে আসতে পারি। আমি বললাম না এখন যাব না, সামনে আমার এক্সাম আছে। উনি বলল ঠিক আছে, তাহলে সব ঠিক করে তোমাকে মেসেজ দিব। আমি বললাম ওকে। ওনার সাথে কথা বলে নতুন বাসায় রান্না করলাম নিজে খাবার জন্য। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার একা ভয় লাগে, কেমন জানি লাগে। অপরিচিত জায়গা, তাও 3টা রুমে আমি শুধু একা। রুমে এসি লাগানো আছে, পড়তে বসলেও পড়ার মন বসে না, কারণ একা একা ভয় লাগে। এখন সাথে কারে নিতে পারি। আগে যাদের সাথে থাকতাম তাদের বললে কেউ আসবে, কারণ ওরা অন্যরকম। আজকের রাতটা থেকেই কাল একটা ব্যবস্থা করব। পরের দিন তুর্য সিনহা ফোন দিলাম, বললাম এত বড় বাড়িতে আমি একলা একটা মেয়ে কমনে থাকবো, আমার ভয় করে। উনি বলল তাহলে সাথে কারে নেবে, তোমার বয়ফ্রেন্ড থাকলে ওরে নিয়ে আসো বাসায়, আর 23 তারিখ আমরা আসবো, ওর পাসপোর্ট হয়ে গেছে। এটা বলে উনি ফোন রেখে দিল, কথা বলে সুযোগ দিল না। বললাম ভয় লাগে, একটা বান্ধবীকে সাথে নেই, সেইটা শোনার আগে বলে দিল বয়ফ্রেন্ড থাকলে আনতে। উনি মনে হয় এইসব চিন্তা নিয়েই থাকে। ওনার কথা শুনে ভয় লাগে ওনাকে আমার। ভিডিও কলে দেখলাম নেশাগ্রস্ত মনে হলো। যাই হোক 23 তারিখ আসতে আরও 7 দিন বাকি। কিন্তু উনি বলল কার পাসপোর্ট হয়ে গেছে, ওনার সাথে তো ছোটবাবু থাকার কথা, নাকি অন্য কেউ আসবে। দূর আজ এরা চিন্তা বাদ দিয়ে এখন একটা বান্ধবীকে নিয়ে যাই বাসায়, যার বয়ফ্রেন্ড নাই এমন একজনকে সাথে নিলাম। বাসায় নিয়ে বললাম তোর আর অন্য জায়গায় থাকতে হবে না, যতদিন আমি আছি ততদিনে তুই আমার সাথেই থাকবে। ওটার নাম রেশমি। রেশমিকে নিয়ে দুইজনে একসাথে থাকতে লাগলাম আর সব কিছু ওরে বললাম। রেশমি বলল আমার নাকি কপাল ভালো, তাই এমন চাকরি পাইলাম। 22 তারিখ রাতের বেলা সব গুছিয়ে রাখলাম। কাল সকাল 6টায় উনি দেশে আসবে, ওনাকে আনার জন্য বলছে। এয়ারপোর্ট থেকে ভোর 5টায় যেন গাড়ি নিয়ে আমি যাই, সাথে বাবুর জন্য খাবার রেডি। আমি সকাল 4টায় ঘুম থেকে উঠে গাড়ি ঠিক করে রওনা দিলাম। উনি মাথায় কেপ পরে বের হয়েছে, সাথে ওনার ছেলে বেবি স্ট্রোলারে। আমি হাত বাড়িয়ে বাবুটাকে বেবি স্ট্রোলার কোলে নিয়ে গাড়িতে উঠে বসলাম। উনি ওনার সব জিনিসপত্র নিয়ে গাড়ির সামনের সিটে বসলেন। আমি রেশমিকে ফোন দিয়ে বললাম রুমের এসি বন্ধ করে রাখতে, কারণ বিমানের মধ্য থেকে শিফিনের শরীর ঠান্ডা হয়ে গেছে। বাসায় গিয়ে আমি শিফিনের জামা কাপড় পরিবর্তন করে দিয়ে ওরে খাবার খাওয়ালাম। শিফিন শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে, একটু পর কান্না শুরু করে দিছে। কান্না থামানোর অনেক চেষ্টা করতেছিলাম। শিফিনের আব্বু রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখছে, ওনাকেও ডাক দিতে পারছি না। অনেক চেষ্টার পর শিফিনের কান্না থামলো। ওর খেলনাগুলো লাগেজ থেকে বের করে ওর সামনে রাখলাম। শিফিনকে দেখে অনেক মায়া লাগলো, এতটুকু বয়সে ওর মাকে হারালো। একটু পর শিফিনের আব্বু আসলো আমার রুমের দরজার সামনে, এসে পারমিশন চাইলো রুমে আসবে কিনা। আমি বললাম আসেন স্যার। উনি এসে দেখে আমি আর শিফিন দুইজনেই শুয়ে আছি। রুমটা একটু গরম, কারণ এসি বন্ধ ছিল। উনি জানতে চাইলো এসি বন্ধ কেন। আমি বললাম বাবুর শরীরটা ঠান্ডা তাই। উনি বলল তুমি তো গরমে ঘেমে যাচ্ছ। আমি বললাম এতে সমস্যা নাই। শিফিনের আব্বু বলল আমি একটু ঘুমাই, অনেকটা পথ জার্নি করে আসলাম, ঘুম থেকে উঠে তোমার সাথে কথা বলবো। আমি বললাম ঠিক আছে। শিফিনের আব্বু ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি রেশমিকে বসিয়ে রেখে দুপুরের খাবার রেডি করলাম। তার মধ্যে শিফিন ঘুমিয়ে গেছে। রান্না শেষ করে সব কিছু গুছিয়ে আমিও শিফিনের পাশে শুয়ে ঘুমিয়ে গেছি। এমন ঘুম ঘুমাইলাম শিফিন উঠে গেছে টের পাইনি। ওর বাবা কখন রুমে আসলো সেটাও টের পাইনি। ঘুম থেকে উঠে শিফিনকে পাই না, খুঁজতে লাগলাম। ওর বাবার রুমের দরজা লাগানো, কেমনে দরজা ধাক্কা দেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজা টুকা দিলাম, উনি দরজা খুলল। দেখি শিফিন বিছানায় শুয়ে আছে। আমি ওরে কোলে নিয়ে স্যারকে বললাম আপনি খেতে আসেন।
উনি বলল ঘুম শেষ হয়েছে। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখলাম। উনি বলল লজ্জা পাবার কিছু নেই, তোমার বিয়ে হয়নি, বেবি হয়নি, তাই সব ভুলে গিয়ে তুমিও বাচ্চাদের মতো ঘুমিয়েছো। আমি মনে মনে বলতে লাগলাম, আমার যে কেমন ঘুমের স্টাইল সে ওই বেটা দেখি ফেললো। হাঁ করে ঘুমাইছি নাকি মুখ বন্ধ করে ঘুমাইছি কেটা জানে, কিছু তো মনে নেই। শিফিনের আব্বুকে খাবার দিয়ে সব কিছু গুছিয়ে শিফিনকে শুয়ে রেখে গোসলখানা গেলাম। যেখানে গোসল করতে 30-40 মিনিট লাগে, সেখানে আজকে 5-7 মিনিট মধ্যে গোসল করা শেষ। আসলে বাচ্চা হলে মানুষ কেন পরিবর্তন হয় সেটা বুঝতে পারলাম। এখন আমার সব পরিবর্তন হচ্ছে। যদি আমার নিজের বাচ্চা না, তারপরও ওর মা, অভাব দূর করার জন্য আমি আছি। অনেক আগ্রহ জাগতে লাগলো ওর মায়ের বিষয় জানার, তাই ওর বাবার কাছে গেলাম। উনি ল্যাপটপ নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল বসো। আমি বললাম একটা কথা বলার জন্য এসেছি। উনি বলল কি কথা বলো। আমি সাহস নিয়ে বললাম সিফিনের আম্মু কই। উনি বলল কথাটা তুমি জানতেও না চাইলেও আজকে তোমাকে বলাতাম, যেহেতু তুমি শুনতে চাইছো তাইলে বলবো, তবে এখন না। শিফিন ঘুমাইলে, এখন বললে হয়তো শিফিন বুঝতে পারবে না কিছু। আমার আবেগ ওর উপরে চলে আসবে, তখন নিজেকে সামলানোর কষ্ট হবে।